ভাবুন তো, একটা দল, যে দল দীর্ঘ ৩৫ বছরের বাম শাসনকে শেষ করেছিল। মমতা ব্যানার্জি ঈশ্বরের নামে শপথ করিতেছি। একটা দল যার নেত্রী আজও বাংলার রাজনীতি সবচেয়ে বড় মুখ। মনে রাখবেন, বিজেপি হাটাও, দেশ বাঁচাও, দিল্লি দখল করতে হবে। কিন্তু সেই দলটাই যদি একদিন বাইরের শত্রু নয়, বরং নিজেদের লোকেদের জন্য হারতে শুরু করে, তাহলে কেমন লাগে? জি হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা কথা বলবো মমতা ব্যানার্জির তৈরি করা তৃণমূল দলের এমন এক সমস্যার কথা, যা তৃণমূল দলটাকে ভিতর থেকে ভাঙন সৃষ্টি করেছে। আর সেই সমস্যা হলো গোষ্ঠী দ্বন্দ্ব। আমি একবার টিকিট পেতে পারি, একবার নাও পেতে পারি। টিকিট পাননি বলে এটা নয় যে আপনাকে বিরোধিতা করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইতিহাস কি আবার রিপিট হবে? মানে বাম সরকার যেভাবে তৃণমূলের কাছ থেকে হেরেছিল, যে কারণে, সেই একই কারণে কি তৃণমূলও হারতে চলেছে আসন্ন 2026-এর বিধানসভা ভোটে? কেন তৃণমূলের ভিতরে এত লড়াই বাড়ছে? কেন একই দলের নেতারা একে অপরের বিরুদ্ধে লড়াই করছে? আর সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে, এই গোষ্ঠীদ্বন্দ্বই কি 2026-এর আসন্ন বিধানসভা ভোটে তৃণমূলকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে? নমস্কার, আমি নয়ন। বাস্তবতা বড় কঠিনের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে, কারণ ভিডিও শেষ অংশে আমি এমন একটা টপিক নিয়ে আলোচনা করেছি যে গোষ্ঠীদ্বন্দ্বের ফলে সবচেয়ে বড় রাজনৈতিক বিপদ কোথায়। নওদায় তৃণমূল সংগঠন মূলত নিয়ন্ত্রিত হয় দুটি গোষ্ঠীকে কেন্দ্র করে। একদিকে বিধায়ক তথা এবছরের প্রার্থী শাহিনা মমতাজের গোষ্ঠী, ও অপরদিকে স্থানীয় সাংসদ আবু তাহের ও তার ভাগ্নে সাপিউব জামান। বস্তুত তৃণমূলে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণার আগেই এই নওদায় এই সাপিউব জামানের নামে একাধিক জায়গায় দেয়াল লিখন শুরু হয়ে যায়। তবে শেষে দেখা যায় যে তৃণমূল থেকে এই শাহিনা মমতাজকেই প্রার্থী করা হয়। ব্যাস, তা নিয়ে রবিবার অভিষেকের সভাস্থলের সামনে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব লেগে যায়। চলে মারপিট, চেয়ার ছোড়াছড়ি। কিন্তু অভিষেক ব্যানার্জি আসার কিছুক্ষণ আগে মুহূর্তেই আপাতত এই গোষ্ঠীদ্বন্দ্ব, মানে এই মারপিট, এই চেয়ার ছোড়াছড়ি থেমে যায়। এই গোষ্ঠীদ্বন্দ্বই দেখাচ্ছে তৃণমূলের অন্দরমহলে কি চলছে, ঠিক কতটা ফাটল ধরেছে। মানে ঘরের শত্রুই যদি বিভীষণ হয়, তাহলে তৃণমূল 2026-এর আসন্ন বিধানসভা ভোটে জিতবে কি করে? আজকের তৃণমূলকে বুঝতে গেলে আমাদের ঠিক কিছুটা পেছিয়ে যেতে হবে। চলুন সেইটাই দেখি নেক্সট অধ্যায়। সাল 1998, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেন এক রাজনৈতিক দল, যার নাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। যার লক্ষ্য ছিল একটাই, এই বাম সরকারকে তাড়াতে হবে, এই বাম সরকারকে হারাতে হবে। কিন্তু সেই স্বপ্ন সত্যি হয় 2011 সালে, সেই ঐতিহাসিক নির্বাচন যেখানে 34 বছরের বাম সরকারকে তৃণমূল কংগ্রেস হারিয়ে এই রাজ্যে, পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতায় আসে। কিন্তু এখানেই শুরু হয় এক নতুন গল্প। দলটি দ্রুততার সাথে বড় হতে থাকে এবং এই দলে যোগ দিতে থাকে পুরনো বাম নেতারা, পুরনো কংগ্রেসের নেতারা, স্থানীয় ক্ষমতাবান ও সেলিব্রিটিরা। আর এখান থেকে শুরু হয় এক অদৃশ্য সমস্যা, যা হলো গোষ্ঠীদ্বন্দ্ব। কোনো নেতা বা নেত্রী সারা জীবন লড়াই করে নিজের 100% দলকে উজাড় করে, সারা বছর কষ্ট করে, পরিশ্রম করে দলকে দাঁড় করায়, কিন্তু ভোটের টিকিটের বেলায় কোনো সেলিব্রিটি, টলিউডের সেলিব্রিটিকে টিকিট দিয়ে দেওয়া হয়, যার ফলে শুরু হয় মনোমালিন্য, রাগ কষাকষি ও গোষ্ঠীদ্বন্দ্ব। যেমন এই অসিত মজুমদার ও রচনা বন্দ্যোপাধ্যায়ের সংঘর্ষ। অসিত মজুমদার, যিনি চুঁচুড়ার বিধানসভার নির্বাচিত বিধায়ক, যিনি তৃণমূলের উত্থান বেলা থেকে তৃণমূলের হয়ে লড়াই করছেন, যিনি 2011, 2016, 2021 বিধানসভায় নির্বাচিত বিধায়ক, কিন্তু 2026 সালে তাকে
টিকিট দেওয়া হয়নি। টিকিট দেওয়া হয়েছে কাকে? দেবাংশু ভট্টাচার্য। এতে ওনার রাগ খুব একটা কিছু নেই, কারণ দল যা ভালো বুঝবে সেটাই করবে। কিন্তু ওনার রাগ তখন হয়েছে যখন দলের কোনো মিটিং হচ্ছে কিন্তু তাকে ডাকা হচ্ছে না, তাকে একেবারে আলাদা করে দেওয়া হয়েছে, তাকে একেবারে কোণঠাসা করে দেওয়া হয়েছে। এর ফলেই তার মনে শুরু হয়েছে গোষ্ঠীর দ্বন্দ্ব। কিন্তু একবার ভাবুন তো, যদি একটা দলকে হারানোর জন্য বিরোধী দলের প্রয়োজন না হয়, যদি দলটাকে হারিয়ে দেয় তার নিজেদেরই লোক, এটাই গোষ্ঠীদ্বন্দ্বের সবচেয়ে বড় বিপদ। চলুন নেক্সট অধ্যায়ে দেখে নিই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ার বেশ কয়েকটি বড় বড় কারণ। দল যত বড় হচ্ছে ততই বাড়ছে এমএলএ, এমপি, ব্লক নেতা, জেলা নেতা। সবাই চায় নিজেদের ক্ষমতা, নিজেদের প্রভাবটা বাড়াতে, আর এখান থেকে শুরু হচ্ছে দলের মধ্যে সংঘর্ষ। প্রতিটা নির্বাচনে সবচেয়ে বড় সমস্যা দেখা যায় এই টিকিট নিয়ে। টিকিট কে পাবে? একটা আসনে অনেক নেতা, আর সবাই তো আর টিকিট পাবে না। তাই তখন যারা টিকিট না পায় তারা তাদের নিজেদের দলের নেতার বিরুদ্ধে কাজ করতে শুরু করে দেয়। বাংলার রাজনীতিতে গ্রাম থেকে ব্লক পর্যন্ত এক ক্ষমতার নেটওয়ার্ক থাকে, যে নেটওয়ার্কে থাকে ক্লাব, সেখানকার সিন্ডিকেট, ঠিকাদারি ও স্থানীয় প্রভাব। এই সব কিছুর উপরে নিয়ন্ত্রণ নিয়ে দলের মধ্যে ভিতরে শুরু হয় লড়াই। যারা দলের জন্ম থেকে লড়াই করে, ঘাম ঝরিয়ে, রক্ত ঝরিয়ে লড়াই করে তারা দলকে জেতায়, দলকে তৈরি করে, দলকে উঠিয়ে নিয়ে যায়। কিন্তু যখন ভোটের সময় টিকিট দেওয়ার সময় আসে, তখন যদি মুখ্যমন্ত্রী তার ভাইপোকে, তার কাছের লোককে যদি টিকিট দেয়, তার ভাইপোকে যদি মুখ্যমন্ত্রীর পদে বস করায়, তখন অন্য নেতাদের তো রাগ হবেই, তাদের তো মনোমালিন্য শুরু হবেই। চলুন নেক্সট অধ্যায়ে দেখে নিই গোষ্ঠীদ্বন্দ্বের সবচেয়ে বড় বিপদ কোথায়। যখন দলের মধ্যে বিভাজন তৈরি হয় তখন সংগঠন দুর্বল হয়ে পড়ে, কারণ তখন আর কেউ দলের জন্য নয়, নিজের জন্য, নিজের গ্রুপের জন্য কাজ শুরু করে দেয়। একটা দলের ভোটাররা তারা বিভ্রান্ত হয়ে যায়, কারণ তারা দেখে যে একই দলের দুটো গোষ্ঠী, এবং তারা দুটো গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে লড়ছে, যার ফলে ভোট ব্যাংকে ভোট কমে যায়, কারণ তখন মানুষ খুঁজে পায় না যে ভোটটা কাকে দেব। রাজনীতিতে একটা কথা খুবই সত্যি, যখন শাসক দল নিজেদের সমস্যা নিয়ে ব্যস্ত থাকে তখন বিরোধী দল তারা আরও শক্তিশালী হয়ে ওঠে, তখন তারা এই সুযোগটা কাজে লাগায়। এখন 2026-এ সেই সুযোগটাই কাজে লাগাবে বিজেপি, কংগ্রেস, সিপিআইএম। বাংলার রাজনীতিতে একটা সবচেয়ে বড় উদাহরণ হলো বামফ্রন্ট সরকার। দীর্ঘ 34 বছরের রাজত্বের পর তাদের সংগঠন ভিতর থেকে দুর্বল হয়ে যায়। অনেক জায়গায় দেখা দেয় গোষ্ঠীদ্বন্দ্ব, মানে স্থানীয় ক্ষমতার লড়াই এবং সংগঠনের মধ্যে ভাঙন। আর ঠিক এই সুযোগটারই কাজে নিয়েছিল তৃণমূল, মমতা ব্যানার্জি। কারণ যখন বামফ্রন্ট সরকারের বিদায় হয় তার আগে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে বামফ্রন্টের নেতারা তারা তাদের ঘরের কাকা থেকে পিসি, যেটা মানে ফ্যামিলি যাকে পাচ্ছিল চাকরি ঢুকিয়ে দিচ্ছিল, চাকরি করে দিচ্ছিল। এই খাই মানে এক নেতা করছে আর আরও যে পার্টির আছে তারা পাচ্ছে না, তারপরে তাদের মধ্যে ভিতরে ভিতরে গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয়েছিল এবং ভিতরে ভিতরে ভাঙনের সৃষ্টি হয়েছিল। আর এই সুযোগটারই কাজে লাগায় মমতা ব্যানার্জি, তারপরে তৃণমূল 2011 সালে সেই ঐতিহাসিকভাবে জিতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইতিহাস কি আবারও রিপিট হবে? কারণ এই সরকার আন্ডারে কে কত চুরি করতে পারবে, মানে কোন নেতা কত বেশি টাকা চুরি করতে পারবে সেইটা দেখা দিয়েছে, যার ফলে ভিতরে ভিতরে তো ভাঙন চলছে, সেখানে ভিতরে ভিতরে গোষ্ঠীদ্বন্দ্ব অলরেডি শুরু হয়ে গেছে। চলুন নেক্সট অধ্যায়ে দেখে নিই যে এই গোষ্ঠীদ্বন্দ্ব, এই সমস্যা থেকে এই তার সমাধান কি আছে, এই সমস্যা থেকে কি বেরিয়ে আসা যাবে? এখনো কিন্তু সব শেষ হয়ে যায়নি, কারণ তৃণমূলের সবচেয়ে বড় শক্তি সেটা এখনো আছে, আর সেটা হলো মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জিকে যারা টিকিট পায়নি,
যাদের মনের ভিতর রাগ আছে তাদেরকে ডাকতে হবে, তাদের সামনাসামনি বসে তাদের সাথে কথা বলতে হবে। যারা টিকিট পায়নি তাদেরকে এই আশ্বাসটা দিতে হবে যে তারা টিকিট পায়নি তো কী হয়েছে, তারাকে আমরা অন্যভাবে কাজে লাগাবো, অন্য পদে নিযুক্ত করব। এবং তাদের বোঝাতে হবে যে এখন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই, কারণ এখন মাথায় একটাই কথা রাখতে হবে, বিরোধী দলকে যে কোনো প্রকারে হারাতে হবে। না হারালে না থাকবে বাঁশ, না থাকবে বাঁশরি, না থাকবে ক্ষমতা, না থাকবে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব। তাই মাথায় এখন একটাই রাখতে হবে যে বিরোধীকে কিভাবে হারাবো। কারণ ইতিহাস বলে রাজনীতিতে অনেক সময় শত্রু বাইরের নয়, নিজেদের দলের মধ্যেই থাকে। তো আপনার কি মনে হয় যে তৃণমূল এই গোষ্ঠীদ্বন্দ্ব থেকে বেরিয়ে আসতে পারবে? এই গোষ্ঠীদ্বন্দ্বকে কাটিয়ে তার কি আবার ভোটে জিততে পারবে? সেটা আপনারা কমেন্টে জানান। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও দেখার জন্য। চলুন আজকে নিয়ে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সতর্ক থাকবেন।